সুন্দরবনে কুকি চীনের ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যেটি নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কুকি চীন যে সামরিক বাহিনী গড়ে তুলেছে, এটি পার্বত্য চট্টগ্রামের যে অন্যান্য আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে সেগুলোর মধ্যে অতি নগণ্য, খুবই ছোট, এবং সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এরকম একটা অপারেশন চালানোর মতো শক্তি তারা এখন অর্জন করেনি। দ্বিতীয়ত, বাংলাদেশের ভূখণ্ডে তারা টিকে থাকবে এরকম অবস্থা তাদের হয়নি। সেখানে শান্তি বাহিনীর যে ব্যাপ্তি রয়েছে, আরাকান আর্মির যে ব্যাপ্তি রয়েছে, সেই তুলনায় কুকি চীন খুবই ছোট একটি প্রতিষ্ঠান। তো সেই কুকি চীন হঠাৎ করে সামনে চলে এলো, দুটো ব্যাংকে ডাকাতি করলো, দুটো থানা ঘেরাও করলো, অস্ত্র লুট করলো, আবার তাদের সঙ্গে শান্তি আলোচনাও চলছে। এর মাঝে যা কি, আমরা কি ভুল করছি? আমরা কি কুকি চীনকে নিয়ন্ত্রণ করতে পারছি না? বা এই কুকি চীনকে অনাগত দিনে আমাদের জন্য আজরাইল হিসেবে দেখা দেবে কিনা? এগুলো নিয়ে আলোচনা, খোলামেলা আলোচনা করতে হবে। মূলত আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই অঞ্চলগুলো নিয়ে বিশাল এক চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তের সাথে চীন জড়িত, এই চক্রান্তের সাথে মায়ানমার জড়িত, এবং সবচেয়ে বেশি জড়িত ভারত। তারা মূলত বাংলাদেশকে চাপে রাখার জন্য বিভিন্ন সময়ে যে 2 নম্বরই করেছে, এটি চীনের জন্য বুমেরাং হয়ে পড়েছে, এবং মায়ানমারের জন্য শুধু বুমেরাং নয়, মায়ানমারের জন্য এটি অগ্নিগর্ভ হয়ে পড়েছে, আর ভারতের জন্য একটি অশনি সংকেত আকার ধারণ করেছে। আমরা জানি যে বাংলাদেশের যে শান্তি বাহিনী, দীর্ঘদিন ধরে এই শান্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া, তাদের মাধ্যমে বিভিন্ন রকম তৎপরতা চালানো, এবং পুরো পাহাড়কে অশান্ত রাখার পেছনে ভারতের একটা বিরাট ভূমিকা ছিল এবং আছে। এবং এখনো পর্যন্ত মিস্টার সন্তু লারমার প্রায় 10,000 নেতাকর্মীকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে, লালন পালন করছে ভারত। এবং সন্তু লারমা এখানে যে পলিটিক্স করছে, তার সঙ্গে সঙ্গে আবার তার যে সামরিক শাখা, সেটি ভারতে থেকে বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করে যাচ্ছে। 1 2 নম্বর হলো এই যে কুকি চীন, কুকি চীনের একটি অংশ বাংলাদেশে আছে, আরেকটি অংশ কিন্তু ভারতে আছে, এবং ভারতেও কিন্তু তারা সেই স্বায়ত্ত শাসনের জন্য ভারতীয় সরকারের সাথে তারা লড়াই করছে। এবং এই 2 কুকি চীনের মধ্যে, অর্থাৎ ভারতীয় কুকি চীন এবং বাংলাদেশি কুকি চীন, এদের মধ্যে যদিও সংযোগ আছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ভারতীয় ইন্টেলিজেন্স বা র এই মুহূর্তে বাংলাদেশের যে কুকি চীনের যে অংশ, এটিকে তারা পিক আপ করেছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য এবং তাদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু আমরা ভারতের কুকি চীনদেরকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার কথা এখনো কল্পনা করতে পারি না। গেল 1। এই সমস্যাগুলো কেন হচ্ছে? সমস্যাগুলো হচ্ছে মূলত রোহিঙ্গাদেরকে নিয়ে ভারত যে খেলা খেলেছে, চীন যে খেলা খেলেছে, এই পুরোটাই এখন চীন এবং ভারতের জন্য একেবারে বুমেরাং হয়ে পড়েছে। এখানে তাদের ধারণার বাইরে গিয়ে অপ্রত্যাশিতভাবে আরাকান আর্মি যে ক্ষমতা দখল করেছে, এবং যেভাবে একটার পর একটা সামরিক চৌকি দখল করে পুরো আরাকানের উপর তাদের আধিপত্য বিস্তার করে মায়ানমারের যে জান্তা বাহিনী তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এটি ভারত এবং চীন কল্পনাও করতে পারেনি। এখন রাজনৈতিক কারণে চীন এখানে নাকে খত দিয়ে আরাকান আর্মির সঙ্গে একটি সমঝোতা করেছে, আর সেই সমঝোতার প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তে বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর সঙ্গে একটা অলিখিত সমঝোতা আরাকান আর্মির চলছে। এখন সেই আরাকান আর্মির এই সমঝোতাটা যেন আমাদের সঙ্গে না থাকে, আমরা যেন তাদের সঙ্গে যুদ্ধ করি, এই যুদ্ধের জন্য দরকার হলে ভারত সৈন্য দেবে, সাহায্য করবে, এবং আমরা এই আরাকান আর্মিদেরকে এখান থেকে তাড়িয়ে দেই, এবং মায়ানমারের যে মিলিটারি সামরিক জান্তা, তারা যেন এখানে পুনরায় ক্ষমতায় আসতে পারে, এই বিষয়টি দুতালি করার জন্য অজিত দোভাল নামে
ভারতের যে সবচেয়ে ক্ষমতাধর সিংহপুরুষ যাকে বলা হয়, এই যুগের জেমস বন্ড যাকে বলা হয়, এবং নরেন্দ্র মোদীর দক্ষিণ হস্ত এবং ক্ষেত্র বিশেষে নরেন্দ্র মোদীর চেয়েও সামরিক বিষয়ে যার মতামত বেশি গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী আসলে অজিত দোভালের কথার বাইরে যায় না। সেই অজিত দোভাল অতি সম্প্রতি বাংলাদেশ কিন্তু সফর করে গেছেন কেবলই মাত্র এই আরাকান আর্মির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যেন একটা যুদ্ধ লেগে যায় এই বিষয়ে ইনফ্লুয়েন্স করার জন্য। কিন্তু আমাদের সেনাবাহিনীতে চদু না, আমাদের প্রধানমন্ত্রীও চদু নন। তিনি দিল্লিকে ব্যবহার করছেন তার নিজের স্বার্থে। তিনি দিল্লির কাছে তার ক্ষমতা রাখার জন্য যতটুকু বিস্কিট দেওয়া দরকার, আমরা কুকুরকে অনেক সময় ডেকে ডেকে বলি যে একটা বিস্কুট দেই, কুকুর লাভ দেয়, লেজ নাড়ায়। এখন ওইরকম কাউকে যদি আপনি ব্যবহার করতে চান নিজেদের পছন্দ মতো, এবং তারা যদি এরকম ভোগে সন্তুষ্ট হয়, এখন ভারতের আদানিকে যদি একটু ভোগ দেওয়া হয়, দেখা যাচ্ছে নরেন্দ্রবাবু খুব খুশি হয়, দিলাম আদানির একটা বিদ্যুৎ প্ল্যান্ট দিয়ে দিলাম। আদানির ভাই পাদানিকে ধরুন আমি দেখা গেল যে তাকে কিছু টাকা দিলাম, তারপরে পাদানির ভাই সাদানি, তো সাদানিকে দেখা গেল যে সে একটা কন্ট্রাক্টারই চায়, একটু কাজ চায়, একটা চাকরি চায়, একটা ওয়ার্ক পারমিট চায়। তো এই জিনিসগুলো দিয়ে এটা অনেকটা ওই বিভিন্ন প্রাণীকে বাধ্য রাখার জন্য, লোভ দেখানোর জন্য যেভাবে বিস্কুট বিতরণ করে, তো শেখ হাসিনা এইভাবে কিছু কিছু লোককে, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ভারত বলেন, চীন বলেন, সে মূলত এইভাবে তার নিজস্ব ক্ষমতা রাখার জন্য তিনি কিছু মানুষকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। কিন্তু তিনি কারো কাছে নাকে দস্তখত দিয়েছেন বা কারো কথার মতো একেবারে দেশ বিক্রি করে দিবেন, আই ডু নট থিঙ্ক সো। তাই যদি হতো তাহলে এতদিন দেখতেন যে মায়ানমারের অজিত দোভালের আসা মানেই ভারতের রেড কার্ড, ভারতের একেবারে সরাসরি নির্দেশনা, এটা করতে হবে। তো সেই অজিত দোভাল এসে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার একদিনের মধ্যেই দেখতেন যে সেনাবাহিনীর কয়েক ডিভিশন সৈন্য চট্টগ্রাম থেকে, সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে চলে গিয়েছে এবং আরাকান আর্মির সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। এই দৃশ্য দেখতেন। যেহেতু সেটা হয়নি, ইট মিনস শেখ হাসিনা ভারতের কথা শুনেননি। আর না শোনার কারণে কি হচ্ছে, এখন শেখ হাসিনাকে চাপে ফেলতে হবে। সেই চাপে ফেলার জন্যই এই কুকি চীনকে দিয়ে মূলত এই অপারেশনটা করিয়েছে। এখন এই অপারেশন করার অর্থ যে পাহাড়ে এরকম ঘটনা ঘটছে, এখন সেনাবাহিনী হাতে অস্ত্র দেওয়া এবং সেনাবাহিনীকে অপারেশনে না নামানো পর্যন্ত পাহাড়ের এই সমস্যা দূর হবে না। এবং সেনাবাহিনীর একটা অংশ দীর্ঘদিন যাবত এই সুযোগটা চাচ্ছে। এর কারণ হলো পাহাড়িদের সাথে যে পার্বত্য চুক্তি রয়েছে, শান্তি চুক্তি রয়েছে, সেই শান্তি চুক্তি অনুযায়ী সেখান থেকে সেনাবাহিনী তাদেরকে ব্যারাকে নিয়ে যেতে হবে, ক্যান্টনমেন্ট নিয়ে যেতে হবে, এবং বেসামরিক প্রশাসন এবং বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, তাদের মাধ্যমে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে তারা সেখানে স্থিতি অবস্থা রাখবে। এবং ওই যে ভারতের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হলো জনসংহতি পরিষদের সঙ্গে, অর্থাৎ সন্তু লারমার সঙ্গে, এর অন্যতম শর্ত ছিল সেনাবাহিনীকে উইথড্র করে নিয়ে আসা, এবং সেটি শেখ হাসিনা করেছেন 96 সনে। পরবর্তীতে আবার সেটা 2001 সনে বিএনপিকে বজায় রাখতে হয়েছে। কিন্তু সেনাবাহিনী চাচ্ছে, সেনাবাহিনী বিশেষ করে তরুণ এবং জওয়ানরা চাচ্ছে যে তারা ওই পার্বত্য অঞ্চলে আগের মতোই পেট্রোল দেবে, আগের মতো সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং তারাই ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা তারা নিয়ন্ত্রণ করবে, বেসামরিক প্রশাসনের হাতে নয়, এটি তারা চাচ্ছে। এবং এটি নিয়ে রাজনৈতিক সরকার যারা আছেন বিএনপির সাথে এবং আওয়ামী লীগের সাথে শান্তি চুক্তির পরে সেনাবাহিনীর একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। ফলে সেনাবাহিনীর যে বিভিন্ন উইংসগুলো সমতলে এক ধরনের কাজ করে আর পাহাড়ে অন্যভাবে কাজ করে। তো কাজেই এই পাহাড়িদের জমি দখল, সেখানে বাঙালিদেরকে নিয়ে বসতি স্থাপন করানো এবং এর সঙ্গে সেনাবাহিনীর নানা রকম বিষয় থাকে, এবং ওই জায়গাটিতে এখন ভারত কূটনামি করছে। তারা এখানে সেনাবাহিনীকে এই একটা ঘটনা ঘটিয়ে তারা সেনাবাহিনীর মধ্যে যারা
এই দায়িত্ব নিতে ইচ্ছুক তাদেরকে বলার চেষ্টা করছে যে এই সুযোগে তোমরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করো, এবং যখন যৌথ অভিযান হবে সেই যৌথ অভিযান হলে সংগতিকরণী কমান্ড সেনাবাহিনীর হাতে থাকবে, কেননা পুলিশ, ম্যাজিস্ট্রেট, বেসামরিক প্রশাসন কোনো অবস্থাতে সেনাবাহিনীর সঙ্গে থাকবে না। আর এখন যদি সেখানে তাদেরকে যৌথ অভিযানে নামতে হয় তাহলে যে তাদেরকে অস্ত্র দিতে হবে। এখন তারা জাস্ট নিজেদেরকে রক্ষা করার জন্য যে পার্সোনাল আর্মস অ্যান্ড অ্যামুনিশন তারা রয়েছে, কিন্তু আক্রমণাত্মক অস্ত্র তাদের হাতে নেই। তো তাদেরকে সেখানে অস্ত্র দিতে হবে, গোলা বারুদ দিতে হবে, তাদের জন্য সেখানে আলাদা বাজেট দিতে হবে। যখন একজন যুদ্ধ অবস্থায় তাদেরকে যে ভাতা দেওয়া হয় সেই ভাতা দিতে হবে, এবং পুরো হিল ট্রাক্সে যে খরচ, এখন যে সামরিক বাজেট, সেই বাজেট তখন 10 গুণ হয়ে যেতে পারে, 20 গুণ হয়ে যেতে পারে। ইট ডিপেন্ডস অন যে তারা কিভাবে কাজকর্ম করছে, 100 গুণ হয়ে যেতে পারে। এখন আওয়ামী লীগের জন্য যে সমস্যা সেটা হলো এই মুহূর্তে সেটা পুলিশ হোক বা আর্মি হোক বা যে কোনো হোক, যুদ্ধ করে টাকা খরচ করার মতো বাংলা টাকা বা ইংরেজি টাকা কোনোটাই এখন সরকারের নেই। তো কাজেই তারা এই জিনিসটা কৌশলে অ্যাভয়েড করতে চাচ্ছে। আর অন্যদিকে একটা গ্রুপ চাচ্ছে যে এরকম দেশের মধ্যেই চাচ্ছে যে এরকম তাদের হাতে পেট্রোল দেওয়া হোক, আর সেখানে ভারতের যারা লোকজন আছে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এর কারণ হলো যদি সেনাবাহিনীকে এখানে কনফ্রন্টেশনে নেওয়া যায়, নিয়ে গেলে আলটিমেটলি ভারত এখানে আরো বেশি নাক গলাতে পারবে, এবং মাঝে মধ্যে দেখা গেল যে একটা দুটো ঘটনা আরাকান আর্মির সাথে ঘটে যাবে, সেখানে না চাইলেও ঘটে যাবে, সেনাবাহিনী না চাইলেও ঘটে যাবে, এবং সেই ঘটনা সামাল দেওয়ার জন্য যেমন দেখা গেল সেনাবাহিনী একটা টহল দল যাচ্ছে, তার উপর আক্রমণ করলো, ভারতের এই কুকিচিন করলো বা ভারতের করলো, এবং নাম পড়লো যে আরাকান আর্মি করেছে। অথবা আরাকান আর্মির মধ্যে একটা গ্রুপ তৈরি করে তাদেরকে ঘুষ দিয়ে বলো সে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ চালাও, তখন কি হবে? যুদ্ধ অনিবার্য হয়ে যাবে। এবং এই জিনিসটি কিন্তু ভারত চাচ্ছে, এবং এই জিনিসটি চাওয়ার জন্য এই ভারত কি করছে, এই কুকিচিনকে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং এগুলো একটা না, এটা সিরিয়ালি ঘটতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই আরাকান আর্মি সমস্যাটি তাদের দেশে না শেষ হয়। এর কারণ হলো আরাকান আর্মি এখন যেভাবে ক্ষমতা চলে আসছে, এবং যেভাবে চীন একছত্রভাবে আরাকান আর্মির উপর প্রভাব বিস্তার করছে, এর কারণ হলো মায়ানমার জান্তা সরকারের উপর ডুয়েল রোল ছিল। তারা চীন এবং ভারতকে এই আরাকান অঞ্চলে তারা মোটামুটি সম অধিকার দিচ্ছিল। চীনকে একটা পোর্ট দিয়েছে, ভারতকে আর একটা পোর্ট দিয়েছে। চীনকে একটা কাজ দিয়েছে, তাদেরকে আর একটা কাজ দিয়েছে। চীনের যে নতুন সিল্ক রুট হচ্ছে, সেই সিল্ক রুটের স্ট্রাকচার নির্মাণ করার জন্য তাদেরকে যে জায়গায় দিয়েছে, আর ভারতে 7 সিস্টারের সাথে চলার জন্য নৌপথ এবং স্থলপথে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার বা ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো তৈরি করার জন্য যা যা করা দরকার মায়ানমার করেছে। কিন্তু আরাকান আর্মি সেটা করবে না। তারা কি করছে, চীনের স্বার্থটা দেখবে এবং ভারতের টোটাল জিনিসটা বাজেয়াপ্ত করে নিয়ে যাবে। তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্কও নেই, এবং সেটা তাদের দরকারও নেই। ফলে তাদের একটা কি কালাধান একটা প্রজেক্ট আছে নদীর তীরে, সেই প্রজেক্টে তারা $4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা তারা খরচ করে আছে, এবং এর পাইপলাইনে আরও হয়তো দেখা গেল $20 বিলিয়ন তারা ইনভেস্ট করে একটা কাজ করবে। বা ওদিকে মানে মায়ানমারের ভিতরে 4 বিলিয়ন, ভারতের মধ্যে হয়তো আরও $20 বিলিয়ন তারা খরচ করে বসে আছে একটা কানেক্টিভিটি নৌ এবং স্থলপথে। পুরো প্রজেক্টটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন ভারত এখানে বলতে গেলে দেউলিয়া হওয়ার মতো অবস্থা। এবং দেখেন এই ভারতে এই উল্টো কাজকর্ম করার কারণে গত 15 দিনে ভারতের যে রুপি, সেই রুপির যে পতন, ঐতিহাসিক পতন হয়েছে মার্কিন ডলারের এগেনস্টে। প্রায় 84-85 রুপি, ভারতীয় রুপি এখন মার্কিন ডলারের এগেনস্টে, এবং আন্ডার মার্কেটে মানে হুন্ডিতে বা বাইরে এটি 100 রুপিতে পৌঁছে গিয়েছে। 100 রুপি। এত অধঃপতন কখনো হয় না। এর কারণ হলো সেখানে মার্কিন ডলারে টান পড়েছে। এই বিভিন্ন প্রজেক্ট তারা প্রায় $10 বিলিয়ন ধরা খেয়েছে আপনার আফগানিস্তানে। এবং রাশিয়ার তেল কিনে তারা যে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছিল, সেখানে তারা অন্ততপক্ষে $50 থেকে $100 বিলিয়ন তারা লস করেছে। তারা আসলে লাভ করতে পারেনি। রাশিয়ার থেকে তেল নিয়েছে, এই জন্য রাশিয়ার সাথে তাদের এখন সম্পর্ক খারাপ। তারা রুবলের মাধ্যমে ব্যবসা করে ভারতীয় রুপি এবং রুবলের যে বিনিময় করার চেষ্টা করেছে, এতে তারা অনেক লস করেছে।
এবং এই পুরো লস করার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে, অ্যাবসলিউটলি মাথা খারাপ হয়ে গেছে। ফলে এখন যে কোনো মূল্যে তারা এই আরাকান আর্মিকে তাড়াতে চায়, যেটা তাদের নিজস্ব শক্তি দিয়ে তাদের পক্ষে আরাকান আর্মির সাথে যুদ্ধ করা সম্ভব না। তারা বাংলাদেশকে বলির পাঠা বানাতে যাচ্ছে। আর সেই বলির পাঠা বানানোর যে মহড়া, সেই মহড়ায় কুকি চীন এই প্রথম খেললো। এরপর হয়তো শান্তি বাহিনী আবার খেলবে, আর এক পার্টি আর একভাবে খেলবে, এবং সেই খেলা থেকে বাঁচার জন্য যা করার দরকার শেখ হাসিনাকে তাই করতে হবে। আর তিনি যদি